हेलो बच्चों, गुड आफ्टरनून. Awful thank you for giving me this opportunity to introduce myself, and I hope all my प्यारे बच्चों are okay. Today we will discuss the new topic of chapter expansion of solid and liquids. This is the second part of this chapter. This chapter are divided into two parts. One part is solid and another part is liquid. So solid part should be occasionally finished and occasionally or theoretically finished, and today I can start the liquid parts. তো যাই হোক, আজকে আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে 24তম লেকচারে তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। এক কথায় আমরা জানতাম যে তাপ প্রয়োগ করলেই পদার্থের প্রসারণ ঘটে। সে হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে গ্যাস। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কঠিন পদার্থের প্রসারণ তিন প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আজকে আমরা এই লেকচারে জানব তরল পদার্থের প্রসারণও তিন প্রকার। তাহলে কি সেগুলো তরলের দৈর্ঘ্য প্রসারণ, তরলের ক্ষেত্র প্রসারণ, তরলের আয়তন প্রসারণ? না, তরলের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না। ঠিক সেরকমভাবে গ্যাসেরও দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না, কারণ তরল বা গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার বা আয়তন ধারণ করে। তাই তরল বা গ্যাসীয় পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ অবান্তর। তো তরল বা গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ আছে। স্যার, কঠিন পদার্থেরও তো আয়তন প্রসারণ ছিল। তো কঠিন পদার্থের আয়তন প্রসারণ তো শুধু একরকমই ছিল। ওখানে তো আপনাকে কখনো বলতে শুনিনি যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ তিন প্রকার। তাহলে আপনি যেহেতু একটু আগে বললেন যে তরল পদার্থেরও প্রসারণ তিন প্রকার, তা তরল পদার্থের যেহেতু যদি দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ নাই থাকে, তাহলে আয়তন প্রসারণ আছে, তাহলে আয়তন প্রসারণ নিশ্চয়ই তিন প্রকারই হবে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ যে তরল পদার্থের আয়তন প্রসারণ তিন প্রকার। কি কি? তরলের আপাত প্রসারণ, দ্য অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড; তরলের প্রকৃত প্রসারণ, দ্য রিয়াল এক্সপানশন অফ লিকুইড; অ্যান্ড তরলের পাত্রের প্রসারণ, অ্যান্ড দ্য সলিড এক্সপানশন অফ লিকুইডস। মানে তরলকে যে পাত্রে রেখে প্রসারিত করা হবে সেই পাত্রের প্রসারণ। আমরা যদিও গ্যাসের প্রসারণটা এই অধ্যায়ে আমরা আলোচনা করব না, যদিও ওটা পরবর্তী অধ্যায়ের বিষয়, তবুও আমি তোমাদের একটু হিন্টস দিই। গ্যাসের কি দৈর্ঘ্য প্রসারণ ঘটে? না। গ্যাসের কি ক্ষেত্র প্রসারণ ঘটে? না। গ্যাসের কি আয়তন প্রসারণ ঘটে? হ্যাঁ। কত প্রকার? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক তিন প্রকার। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত প্রকার বললাম? তিন প্রকার। কিন্তু তোমরা যখন ওই অধ্যায়টিতে যাবে তখন ওখানে দেখতে পাবে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুই রকমভাবে আলোচনা করা আছে, একটা স্থির চাপে এবং একটা স্থির আয়তনে। অ্যাট ফিক্সড প্রেশার অ্যান্ড অ্যাট ফিক্সড ভলিউম। স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। আমরা সেগুলোও নিশ্চয়ই আলোচনা করব। কেন এখানে চাপ এবং আয়তনের ঘটনাটা আসলো? কিন্তু আমরা যদি একটু, তাহলে এক কথায় যদি আরও যদি ভালো করে ব্রডলি ডিসকাস করা হয়, তাহলে স্থির চাপে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে সেটা তিন প্রকার। স্থির আয়তনে গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে সেটা তিন প্রকার। তাহলে আলটিমেটলি গ্যাসের প্রসারণ কিন্তু ছয় প্রকার। তরলের প্রসারণ তিন প্রকার: আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, পাত্রের প্রসারণ। গ্যাসের প্রসারণ
দুই প্রকার, স্থির চাপে এবং স্থির আয়তনে, কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে ডিসকাস করা হয় তাহলে সেটা 6 প্রকার, এর 3টি ওর 3টি, তা আলটিমেটলি দুটিই আমরা আলোচনা করব। কেন করব সেটা আমরা পরবর্তী অধ্যায়ে গিয়ে জানবো। শুধু এটুকু শুনে রাখো, ওখানে গ্যাসের প্রসারণ পাত্রের তুলনায় এত বেশি পরিমাণ প্রসারিত হয়, ওই পাত্রটাকে আমরা অ্যাড করতে পারি না। আর অ্যাড করতে না পারলে গ্যাসের যা প্রসারণ ঘটবে গ্যাসের আপাত প্রসারণটাই ঘটবে, গ্যাসের কোনো প্রকৃত প্রসারণও নেই, বা গ্যাসকে যে পাত্রে রেখে প্রসারিত করা হবে সেই পাত্রের প্রসারণটাও নেই। এটা হচ্ছে মেন কথা। কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ থাকা সত্ত্বেও সেই আয়তন প্রসারণ 3 প্রকার হওয়ার কারণ, তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ থাকা সত্ত্বেও সেই আয়তন প্রসারণ 3 প্রকার হওয়ার কারণ, তরল যেমন প্রসারিত হয় সঙ্গে সঙ্গে তরল যে পাত্রে রেখে প্রসারিত করা হয় সেই পাত্রটারও প্রসারিত হয়। তাই এই প্রসারণকে আর উপেক্ষা করার মতো আমাদের সাধ্য কুলায় না। তাই এই প্রসারণকে অ্যাড করলেই হয়ে যায় সেটা প্রকৃত প্রসারণ, আর পাত্রের প্রসারণ আলাদা করে একটা পার্ট পাবো। কিন্তু যখন গ্যাসের প্রসারণের ক্ষেত্রে যাব, যে পাত্রে রেখে আমরা গ্যাসকে প্রসারিত করব সেই পাত্রটার প্রসারণ এতটাই কম হয় যে আমরা সেই প্রসারণটাকে উপেক্ষা করলে কোনো কিছু ম্যাথামেটিক্যালি বা কোনো কিছু ফিজিক্যালি প্রবলেম হবে না। তাই আমরা গ্যাসের প্রকৃত প্রসারণ বা গ্যাসের আপাত প্রসারণ বা গ্যাসের পাত্রের প্রসারণ এই ঘটনাগুলো আমরা লক্ষ্য করতে পারি না। শুধুমাত্র স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ আর স্থির আয়তনে, অর্থাৎ গ্যাসের আপাত প্রসারণটা আছে প্রকৃত বা গ্যাসের প্রকৃত বা তোমার যে পাত্রের প্রসারণ বিষয়টা নেই। ঠিক আছে, ওটা আমরা পরবর্তী অধ্যায়ে জানবো। এখানে আমরা যেটা বলছিলাম তাই তরল পদার্থের প্রসারণ কত প্রকার? তরল পদার্থের প্রসারণ 3 প্রকার। একটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তরলের কোনো দৈর্ঘ্য বা প্রস্থ বা ক্ষেত্র না থাকার জন্য তরলের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না, তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। তাহলে আমরা আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে আমরা এটা প্রথম দিনই বলেছিলাম, মানে এই চ্যাপ্টারের প্রথম দিনই আমি বলেছিলাম যে সমপরিমাণ কঠিন তরল গ্যাসকে যদি সমপরিমাণ কঠিন তরল বা সম আয়তনের যে কঠিন তরল গ্যাসীয় পদার্থ নেওয়া হয় এবং তাদেরকে সমান উষ্ণতা রেখে একই উষ্ণতায় সম আয়তনে যদি কঠিন তরল গ্যাসীয় পদার্থ নেওয়া হয় এবং তাদেরকে যদি সমান উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে দেখা যাবে কঠিন পদার্থ যতটা প্রসারিত হয় তরল তার থেকে প্রায় 1000 গুণ বেশি প্রসারিত হয় এবং গ্যাস তার থেকে প্রায় 10,000 গুণ, মানে এক কথা 10,000 না, প্রায় 1 লক্ষ গুণ, কঠিনের তুলনায় 1 লক্ষ গুণ বা তরলের তুলনায় 1000 গুণ বেশি প্রসারিত হয়, মানে এটা অনেকটাই বেশি আর কি। এটা আমরা বলেছিলাম। ঠিক একই আমরা এখানে জিনিস দেখব যে তরল পদার্থের প্রসারণটা অনেকটা বেশি, কার তুলনায়? কঠিনের তুলনায়। তাহলে আমরা এখানে যেটা দেখব যে এক্সপানশন অফ লিকুইড, যে চ্যাপ্টারটি আছে টপিকসটি রয়েছে সেটা হচ্ছে কি এক্সপানশন অফ লিকুইড তরলের প্রসারণ 3 প্রকার। একটাকে আমরা বলতে পারি অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড, একটাকে আমরা বলতে পারি রিয়াল এক্সপানশন অফ লিকুইড, আর একটাকে আমরা বলতে পারি সলিড এক্সপানশন অফ লিকুইড। মানে তরলকে যে পাত্রে রেখে প্রসারণ করা হয় সেই পাত্রের প্রসারণ। আমরা যেমন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করতাম, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে প্রকাশ করতাম এবং কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ককে গ্যামা দিয়ে প্রকাশ করতাম। তো এখানেও আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গ্যামা এ বা এ মিনস অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট কথার অর্থ আপাত প্রসারণ, অ্যাপারেন্ট মিনস আপাত, রিয়াল মিন প্রকৃত। এটা সলিড বা তুমি এটাকে বলতে পারো ট্যাঙ্ক বা পাত্র বলতে পারো, পাত্রের প্রসারণ বলতে পারো, পাত্রের প্রসারণ। তো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গ্যামা এ বা the volume expansion of liquid of the apparent state of liquid is gamma suffix a means apparent
তারপরে আমরা হচ্ছে গিয়ে রিয়াল এক্সপানশন অফ লিকুইড বা গ্যামা সাফিক্স আর, এবং সলিড এক্সপানশন অফ লিকুইড গ্যামা সাফিক্স এস তারা প্রকাশ করতে পারে। কারণ এখানে এ আলফা বা বিটা নেই কেন? তার কারণ তরল পদার্থের কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটনাটা নেই। তো তরল পদার্থে যেহেতু দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটনা নেই, এখানে আলফা বিটার ঘটনা আসে না। কিন্তু তোমার হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা এক্সপানশন অফ ভলিউম এক্সপানশনটার মধ্যে তিনটি পার্ট রয়েছে, একটা অ্যাপারেন্ট, একটা রিয়াল, একটা হচ্ছে সলিড। তো এই তিনটি পার্টকে তিন রকম ভাবে ডিফাইন করা হবে। একটাকে বলা আপাত প্রসারণ গুণাঙ্ক, একটাকে বলা রিয়াল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটাকে বলা হয় সলিড বা পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এই বিষয়গুলো একটু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে কি 1-2 এর বাচ্চাদের বিষয়, কিন্তু যদি তোমরা ফিজিক্সটা বুঝতে পারো তো তোমাদের অসুবিধা হবে না। প্রথম কথা হচ্ছে কি স্যার আমাদের এই একটু বলেন যে অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড এই বিষয়টা কি? তরলের প্রসারণ তো স্যার তরলের প্রসারণ, এখানে আবার পাত্রের প্রসারণ, আপনি আবার বলছেন প্রকৃত প্রসারণ, আপনি আবার বলছেন আপাত প্রসারণ, এইসব কি স্যার বলছেন? আমি এতদিন ধরে এই প্রসারণের জায়গায় এসে আমরা একটু সমস্যা পড়ে গেলাম। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, অবশ্য আমরা সম্পর্কটা ফাইনালি প্রতিষ্ঠা করবো অন্য একটা লেকচারে। হ্যাঁ, আমরা এই লেকচারটা করতে পারবো না, অতটা সময় আমরা পাবো না। আমরা দেখব যে প্রকৃত প্রসারণ, অবশ্যই প্রকৃত প্রসারণটা আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের সমান, যোগফলের সমান। দিস ইজ দ্য রিলেশন বিটুইন দিস থ্রি টাইপস অফ এক্সপানশন অফ লিকুইডস। এটা হচ্ছে কি তরলের এই তিনটি প্রসারণের মধ্যে সম্পর্ক। প্রকৃত প্রসারণটা হচ্ছে কি তরলের আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের যোগফল। অর্থাৎ তরলের মধ্যে যদি কোনো একটা জিনিস আমরা পাত্রের প্রসারণ বলি, সেটাকে আমরা গ্যামা এস দ্বারা প্রকাশ করব। কোনো একটা জিনিস যদি আমরা আপাত প্রসারণ পাই, তাহলে সেটাকে গ্যামা এ দ্বারা প্রকাশ করব। এই দুটি প্রসারণকে যদি আমরা যোগ করি, তাহলে সেটাকে প্রকৃত প্রসারণ করব। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে প্রকৃত, আপাতত এইটুকু থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে কি এমন একটি বিষয় যেখানে পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুটোই আছে। তরলের প্রসারণ বা তরলের পাত্রের প্রসারণ দুটোই আছে। এবার তোমাকে আমি পার্ট বাই পার্ট ধরে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও আমরা প্রথম অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড বা তরলের আপাত প্রসারণ বিষয়টা বোঝার চেষ্টা করছি। আমি তোমাকে বললাম, এবার তার আগে একটা জিনিস বুঝতে হবে যে তরলের প্রসারণ বলতে আমরা কি বুঝবো। স্যার আমরা তো জানতাম যে কঠিনের প্রসারণ বলতে তাপ দিলে সেই বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন রকম, লোহার একরকম, তামার একরকম, ইস্পাতের একরকম, ইনভারের একরকম, বাট তরলের ক্ষেত্রেও সেরকম। অবশ্যই ভিন্ন প্রকৃতি তরলের প্রসারণ বিভিন্ন রকম। যদি আমরা জলের ক্ষেত্রেও দেখি তো সেটাও আলাদা। কীরকম? আমরা যদি দেখি জলকে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, মানে 1 লিটার জল নিলাম, কোনো একটা পাত্রে 1 লিটার জল নিলাম, নিয়ে দেখলাম পাত্রের উষ্ণতা এখন কত আছে 10 ডিগ্রি সেলসিয়াস। এখন উষ্ণতা সেই জলটিকে একটা জায়গায় দিয়ে জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে এবার সেই পাত্রে মানে ঢেলে মেপে দেখলাম জলের আয়তন একটু বেড়ে গেছে। কেন জলের আয়তন বেড়ে গেল কেন? তার কারণ জলের আয়তন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম কোথা থেকে? 10 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য দেখলাম সাপোজ ধরো 1 লিটারের জন্য হাফ সিপি জল বা 1 সিপি জল বৃদ্ধি পেয়েছে, বেশি হয়েছে। 1 লিটার থেকে 1 সিপি জল বেশি হয়েছে। আমরা যদি এই ঘটনাটাকে 91 থেকে 92 মানে 91 থেকে 92 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, ওই উষ্ণতা বৃদ্ধি করি, তখন আমরা দেখতে পাবো সেই পরিমাণটা একটু আলাদা। সেটা 1.5 সিপি হতে পারে, সেটা হাফ সিপি হতে পারে, বা সেটা 1 সিপির একটু বেশি হতে পারে, 1 সিপির একটু কম হতে পারে। মানে এখানেও তো 1 ডিগ্রি পরিবর্তন করলাম, ওখানেও 1 ডিগ্রি পরিবর্তন করলাম, কিন্তু দুই পজিশনে মানে 0 থেকে 10 থেকে 11 একরকম, তারপর হচ্ছে কি 91 থেকে 92 একরকম, 50 থেকে 51 একরকম। এই যে বিষয়গুলো পার্টিকুলারলি কোন পজিশনে কী রকম চেঞ্জ ঘটবে, অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি যে এখান থেকে একটা সিদ্ধান্ত ছোট্ট করে আমরা নিতেই পারি যে কোন জলের যে ম্যাটারটা আছে সেই ম্যাটারটা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সময় যতটুকু পরিমাণ তাপ গ্রহণ করেছে তার থেকে একটু বেশি পরিমাণ তাপ গ্রহণ করেছে 91 থেকে 92 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য। তার কারণ তা যদি নাই হতো তাহলে জলের আয়তন 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সময় যতটুকু বৃদ্ধি পেয়েছে, আয়তন যতটুকু বৃদ্ধি পেয়েছে 91 থেকে 92 তার থেকে একটু বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ বৃদ্ধি পেত না। মানে না,
পরবর্তী স্টেপে আয়তন একটু বেশি হয়েছে, তার কারণ ওই স্টেপে বেশি পরিমাণ তাপ গ্রহণ করেছে। এই তাপ গ্রহণ বর্জন, এই যে কনসেপ্টটা, এটা আমরা একটা চ্যাপ্টার আছে ক্যালোরিমিতি, তোমাদের ক্লাস 11-এ রয়েছে ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি, থার্মোমিতি না কিন্তু ক্যালোরিমিতি বা ক্যালোরিমেট্রি, সেখানে আমরা খুব ভালো করে জানবো, সেখানে তোমাদের খুব ভালো করে জানবো। সেটা অবশ্যই আশা করি সেটা লকডাউনের পরেই আমরা জানবো, কারণ ততদিনে আমাদের স্কুল খুলে যাবে, ওটা অনেক দূরে আছে আর কি। তো যাই হোক, আমরা এবার যেটা বলছিলাম, তো জলের ভিন্ন স্টেটে প্রসারণ ভিন্ন রকম। আবার যদি আমরা একটু অন্যরকম বিষয় দেখি, যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, বা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি করা হয়, 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি করা হয়, বা 4 ডিগ্রি বৃদ্ধি করা হয়, মানে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলে জলের আয়তন কি বৃদ্ধি পাওয়ার কথা? কারণ আমরা জানি উষ্ণতা বৃদ্ধি করলে যে কোনো পদার্থেরই আয়তন বৃদ্ধি পায়। কিন্তু জল এমন একটা ধর্ম যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার সময় জলের আয়তন বৃদ্ধি না পেয়ে বরং কমে যায়। তো জল এরকম একটা ধর্ম লক্ষ্য করা যায়, যেটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ হিসেবে বলা হয়। সেটাও আমরা দেখবো, এই চ্যাপ্টারেই আছে শেষের দিকে, সেটা আমরা দেখবো। জলের মধ্যে অনেক রকম ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করা যায়। কিন্তু এত কিছু বাদ দিয়ে আমরা যে ওভারঅল একটা জিনিস দেখি, সেই জাস্ট এক্সেপ্ট ওয়াটার এবং এক্সেপ্ট 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, লিকুইডের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এক্সেপ্ট এই পয়েন্টটাকে বাদ দিয়ে আমরা যদি রিয়ালিটিতে বাস্তব ক্ষেত্রে দেখি যে উষ্ণতা বৃদ্ধি করলে সমস্ত তরলের প্রসারণ বৃদ্ধি পায়। সেটা ওই কোন উষ্ণতা কীরকম, এই পার্থক্যটাকে যদি গড় করে হিসাব করা হয় তাহলে সেটা একরকম হয়। যদি আমরা জলের ক্ষেত্রে বলি, তো সেটা হচ্ছে গিয়ে 14.5 ডিগ্রি থেকে 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য যে তাপ লাগে সেটাই হচ্ছে জলের গড় ক্যালোরি বা গড় মানে গ্রহণ তাপ। তোমাদের এখন অনেকে হয়তো সেই ভিডিওর পরে প্রশ্ন করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। তোমাকে আমি উত্তর দেবো না, তার কারণ এই জায়গাটা আমরা বললাম তো যে ক্যালোরিমিতি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পরিষ্কার করবো। এটা নিয়ে কোশ্চেন করার কোনো বিষয় নেই। শুধু এটুকু শুনে রাখো যে তাপ প্রয়োগ করলে কঠিন তরল গ্যাসীয় পদার্থের যেমন সবার প্রসারণ ঘটে, তরলেরও প্রসারণ ঘটে, এক্সেপ্ট 0 থেকে 4 ডিগ্রি জলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে। তাছাড়া উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের প্রসারণ ঘটে। আমরা সেই প্রসারণ মানে বেসিক্যালি একটা প্রসারণ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো আর একটা বিষয়, যে তরলের যে প্রসারণটা ঘটলো সেই প্রসারণটা আবার তাহলে 3 রকম কোথা থেকে আসলো, যে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণ। এই প্রসারণগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ, এই প্রসারণগুলো আসার পেছনে কারণ হচ্ছে কি, যে আমি যে জল ধরনের 1 লিটার আমি জল মেপে নিলাম কোনো একটা জায়গা থেকে, 20 ডিগ্রি সেলসিয়াসে 1 লিটার জল মেপে নিলাম কোনোভাবে মেপে নিলাম। নেওয়ার পর আমি সেই জলটাকে গরম করব। আমি ধরে নাও সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলটাকে উত্তপ্ত করব। এবার প্রশ্ন, তোমাদের কাছে আমার প্রশ্ন, জলটাকে আমি কোথায় গরম করবো? আমার মাথায় নাকি তোমার মাথায়? আমাকে সেই উত্তরটা দাও। তোমরা নিশ্চয়ই সেই জলটাকে আমার মাথায় রেখেও গরম করবে না, তোমার মাথায় রেখেও গরম করবে না, বা তোমার হাতেও না, আমার হাতেও না। জলটাকে কোনো একটা পাত্রে রেখে গরম করতে হবে। বা বায়ুতে জলটাকে ছিটিয়ে দিলাম, তারপরে নিচে আগুন ধরিয়ে দিলাম, জল গরম হয়ে গেল, এমনটা না, তাই না? তোমাদের মনে হতে পারে, স্যার আমি পাত্রে গরম করবো না, তাহলে কি করবে? জলটাকে তুমি উপরে ছুড়ে দাও, ছুড়ে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দাও, জল গরম হয়ে গেছে 50 ডিগ্রি সেলসিয়াস। বাবা, জলের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, সেটা আমরা প্রথম থেকেই বুঝে গেছি। তাহলে জলকে গরম করতে গেলে, জলের কোনো রকম পরিবর্তন ঘটাতে গেলে একটা পাত্রে রাখতেই হবে, তার কারণ ওর নিজস্ব কোনো আকার আকৃতি নেই। তুমি যেভাবে রাখবে সেরকম হবে। আর ওখানে দেখে আমি তার কোনো পরিমাপ করতে পারবো না, কি ঘটলো না। তাহলে একটা পাত্রে রেখে ঘটাতে হবে। সেই পাত্রে রাখলে পাত্রটা কি কঠিন পদার্থ, তুমি যে সেটা হতে পারে লোহার, সেটা হতে পারে তামার, সেটা হতে পারে অ্যালুমিনিয়ামের, সেটা হতে পারে তোমার পিতলের, সেটা হতে পারে দস্তার, সেটা হতে পারে মানে কাচের, যে কোনো পাত্র। কিন্তু সেটা কঠিন পদার্থ বা ধাতব পদার্থ হলে তার তো প্রসারণ ঘটবেই, কম বেশি যা ঘটবেই। কারণ আমরা জানি তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ ঘটে এবং তার দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন সব ঘটে, কিন্তু আমরা জাস্ট আয়তনটাই দেখব। তাহলে তাপ প্রয়োগে যদি কঠিন পদার্থের প্রসারণ ঘটে, তো আমি যে পাত্রে রেখে সেই 1 লিটার জলকে গরম করব 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, যে পাত্রে রেখে গরম করব সেই পাত্রটি কি বসে থাকবে? সেই পাত্রটা এতটা তাপ গ্রহণ করে জলকে দেবে, তা সেই পাত্রটার কি কোনো রকম চেঞ্জ ঘটবে না? সেই পাত্রে কি প্রসারণ ঘটবে না? অবশ্যই ঘটবে। সেটাই হচ্ছে তোমাদের পাত্রের প্রসারণ, সলিড এক্সপানশন অফ লিকুইড। এবার পাত্রটাকে ব্যবহার করে আমরা জাস্ট জলটাকে গরম করলাম। গরম করলে কি হবে? জলের একটা প্রসারণ ঘটবে। আমরা জলকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন ছিল তখন মেপে দেখলাম যে 1 লিটার। এবার আমি একটা পাত্রে রেখে জলটাকে গরম করলাম, গরম করে দেখলাম পাত্রের আয়তন বেড়ে গেছে, জলের আয়তন বেড়ে গেছে।
দুটোকে নিয়ে পরিমাপ করা খুব দুষ্কর হয়ে গেল। এবার আমি এমন একটা জার নিলাম যেটা ধরে না তোমার তাপের কুপরিবাহী, সাপোজ কাঁচ টাইপ, গ্লাস টাইপ, সেটা তাপের অনেকটা কুপরিবাহী টাইপ হিসেবে কাজ করে। আমি কাঁচ টাইপ কোনো একটা পরিমাপক পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে সেই 50°C গরম করে তৎক্ষণাৎ জলটাকে ঢেলে দিলাম, যে ঢেলে জাস্ট পরিমাপটা করে নিলাম। দেখলাম এখন কত, যে 1200 সেমি কিউব বা 1200 মানে মিলিলিটার, মানে 1 লিটার 200 গ্রাম, 1 লিটার 200 মিলিগ্রাম জল হয়ে গেছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 200 মিলিলিটার জল একটু বেড়ে গেল কেন? তার কারণ এখনকার জলের টেম্পারেচার কত, 50°C। তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই যে জলটা 20°C 1 লিটার ছিল মেপেছিলাম, সেই জলটাই এখন 1200 মিলিলিটার হয়ে গেল। তার কারণ 200 এখানে কি 200 মিলিলিটার জল বেড়ে গেল, তার কারণ জলের উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই যে 200 মিলিলিটার জল বৃদ্ধি পেলো, কার উপর বৃদ্ধি পেলো? আমার উপর নাকি তোমার উপর? জল নিজের উপর, মানে সেই জলটা ছিল বলে জলের প্রসারণ ঘটেছে। তা জলের যে প্রসারণ ছিল 1 লিটার হয়ে গেল 1200, ছিল 1000 ml হয়ে গেল 1200 ml। এই জলের যে প্রসারণ, এই প্রসারণটাকে বলা হবে, জলের যে প্রসারণ সেটাকে বলা জলের আপাত প্রসারণ। তাহলে এই যে জলের যে প্রসারণ ঘটলো, জলের একটা নিজস্ব প্রসারণ, এবং তারপর যে পাত্রে এটাকে ঘটানো হয়েছে সেই পাত্রেরও একটা প্রসারণ ঘটেছে। সেই দুটি প্রসারণকে যদি আমরা যোগ করি, হিসেব করি, সেটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, তরল সে যে কোনো তরল পদার্থ হতে পারে, সে হতে পারে জল, যে কোনো লিকুইড হতে পারে, যে কোনো তরল পদার্থের প্রসারণ সেটা হচ্ছে তাদের আপাত প্রসারণ। তরল পদার্থের নিজস্ব প্রসারণ আপাত প্রসারণ। তরল পদার্থের নিজস্ব প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণ সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। আর তরল পদার্থের প্রসারণ বাদ দিয়ে যে প্রসারণ, তাকে বলা হয় প্রকৃত প্রসারণ। থেকে যদি তরল পদার্থের প্রসারণ বাদ দেওয়া হয়, সেটা পাত্রের প্রসারণ। তো আজকে আমরা এই লেকচারে তরলের আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব আগামী লেকচারে পরবর্তী বিষয়গুলো নিয়ে আসা। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তার কারণ মেইন ফিজিক্সটা যদি বুঝতে না পারো, তো এগুলো এক্সপ্রেশন বোঝানো একটা কঠিন বিষয়। এগুলো এক্সপ্রেশন 1-2 বাচ্চাদের বিষয়, কারণ এগুলো আমরা এর আগে অনেকবার পড়েছি। হ্যাঁ, এর আগে অনেকবার পড়েছি, মানে এর আগে লেকচারগুলোতে আমরা অনেকগুলো পড়েছি একই বিষয়। তাহলে অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড, তরলের আপাত প্রসারণ। তাহলে তরলের আপাত প্রসারণ বা আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রসারণ ঘটে, একটা জিনিস ভুল বললাম, এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। 3টি সংজ্ঞা 3টি তোমরা আমার মুখ থেকে একটু পরিষ্কার করে শোনার চেষ্টা করো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তারপরে আমরা এই বিষয়টা আসছি। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, কোন তরলের, যেমন কোনো কঠিন পদার্থের, কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক আয়তনে তরলের আপাত যে প্রসারণ ঘটে, তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত যে প্রসারণ ঘটে, তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। কোনো তরল পদার্থের প্রতি একক আয়তনে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক আয়তনে তরলের আপাত যে প্রসারণ ঘটে, তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক আয়তনে তরলের প্রকৃত যে প্রসারণ ঘটে, তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো তরল পদার্থকে যে পাত্রে রেখে প্রসারণ করা হয়, সেই পাত্রের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক আয়তনে
যা প্রসারণ ঘটে তাকে বলা হয় পাত্রের প্রসারণ গুণাঙ্ক। বোঝাতে পারলাম? যার প্রসারণ গুণাঙ্ক তার নামটি ভালো করে বলতে হবে। তরলের আপাত যে প্রসারণ ঘটে, তরলের প্রকৃত যে প্রসারণ ঘটে, যে পাত্রে রেখে প্রসারণ করা হবে সেই পাত্রের যে প্রসারণ ঘটে তাকে বলা হয় পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তাকে বলা আপাত প্রসারণ গুণাঙ্ক, তাকে বলা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। তাহলে আমি তোমাদের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা অ্যাপারেন্ট এক্সপানশন, দ্য কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন, কোএফিসিয়েন্ট of apparent expansion of liquid, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোন তরল পদার্থের প্রতি একক আয়তনে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক আয়তনে তরলের আপাত যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। জাস্ট এখানে কি চেঞ্জ হবে? প্রকৃত প্রসারণ হলে কোন তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তন তরলের প্রকৃত যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। জাস্ট এই কথাটাকে প্রকৃত আপাত কেটে প্রকৃত লিখলেই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংখ্যা হয়ে যাবে। পাত্রের প্রসারণ গুণাঙ্কের সংখ্যাটা একটু আলাদা। কোন তরল পদার্থকে প্রসারণ করার জন্য যে পাত্রে রাখা হয় এই কথাটা অ্যাড করতে হবে। কোন তরল পদার্থের প্রসারণ করার জন্য যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে বলা হয় পাত্রের প্রসারণ গুণাঙ্ক বা সলিড এক্সপানশন অফ লিকুইড। তাকে বলা হয় পাত্রের প্রসারণ গুণাঙ্ক বা সলিড এক্সপানশন অফ লিকুইড। তো যাই হোক, আমাদের এটা 28 মিনিট। সলিড এক্সপানশন অফ লিকুইড, আমরা এই আপাত প্রসারণ গুণাঙ্কের এটাকে অবশ্য গামা এ দিয়ে প্রকাশ করা হয়। আমরা এর ম্যাথমেটিক্যাল রূপটি এখনই আমরা এক্সপ্রেস করব। আমরা এর ম্যাথমেটিক্যাল রূপটি এখনই এক্সপ্রেস করব। আমরা দেখি কিভাবে করতে হয় ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, গাণিতিক বিশ্লেষণ। ধরা যাক কোন তরল পদার্থের T1 প্রাথমিক উষ্ণতায়
আয়তন V1 এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন অন্তিম উষ্ণতা হয় T2, তখন তরলের অন্তিম আয়তন হয়, তরলের কিন্তু পাত্রের না, অন্য কিছুর না, অন্তিম আয়তন হয় অন্তিম বা তরলে এটাকে বলা হয় আপাত বলা যেতে পারে, তরলের আপাত আয়তন হয় VA। VA মানে দ্য ভলিউম অফ অ্যাপারেট। সুতরাং তরলের উষ্ণতা বৃদ্ধি কত? T2 - T1। তরলের আপাত প্রসারণ মানে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং DA - D1 সুতরাং T2 - T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 তরলের প্রাথমিক আয়তনের আপাত প্রসারণ ঘটে VA - V1। তাহলে একক উষ্ণতা, এটাকে আমরা একক বলতে পারি, উষ্ণতা বৃদ্ধিতে V1 তরলের প্রাথমিক আয়তনের আপাত প্রসারণ ঘটে VA - V1 বাই T2 - T1। একক উষ্ণতা বৃদ্ধিতে একক তরলের প্রাথমিক আয়তনের আপাত প্রসারণ ঘটে VA - V1 বাই V1 × T2 - T1। তাহলে আমরা এখানে কি করতে পারি? সুতরাং তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী gamma A is equals to VA - V1 by V1 × T2 - T1 বা VA - V1 gamma A V1
T2 minus T1. VA is equals to V1 gamma A V1 T2 minus T1. V1 1 plus gamma A T2 minus T1. এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। দেখো আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলো, ক্ষেত্র প্রসারণ বলো, আয়তন প্রসারণ বলো, সেখানে আমরা আলফা বিটা গামা পেয়েছিলাম, তাদের এরকম সমীকরণ পেয়েছিলাম এবং সেখানে স্পেশাল কন্ডিশন করেছিলাম। এখানেও চাইলে আমরা করতে পারি, এত কিছু আমরা করবো না, শুধুমাত্র এখানে এটা হচ্ছে তোমাদের তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কে এটুকু জানতে হবে। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দেখতে হবে, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের কোনো নিজস্ব ধর্ম নয়, তার কারণ তরল কখনো নিজে নিজেই প্রসারিত হতে পারে না, কোনো একটি পাত্র থেকে প্রসারিত হতে পারে। হ্যাঁ, তাই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কখনো তার নিজস্ব ধর্ম হতে পারে না। আর একটা জিনিস আমাদের জানতে হবে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা রাশি কি, সেই বিষয়গুলো একটু আমাদের ক্লিয়ার করে জানতে হবে। তো এখানে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা কোনটাকে বললাম, এই গ্যামাটাকে। সো ফ্রম ইকুয়েশন 1 উই গেট 1 নং থেকে আমরা পাই আপাত প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি, তরলের আপাত বৃদ্ধি তাহলে আপাত প্রসারণ থেকে প্রাথমিক প্রসারণ যদি বাদ দেওয়া, প্রাথমিক আয়তন বাদ দেওয়া হয়, তাহলে প্রাথমিক আপাত বৃদ্ধি হবে। তাহলে প্রাথমিক আয়তন, তরলের প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। এটা যদি একক মাত্রা রাশি দেখা হয়, তো এখানে কি হবে, প্রথমত হচ্ছে গিয়ে সিম্বল এটাকে হচ্ছে গিয়ে গ্যামা সাফিক্স এ দিয়ে প্রকাশ করা হয়। এর এই কথাটার অর্থ হচ্ছে অ্যাপারেন্ট বা আপাত। এখানে আমরা একটা ইউজ করতে পারি যে গ্যামা সাফিক্স এটা হচ্ছে কি, গ্যামা সাফিক্স এটা হচ্ছে তোমার VA মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1 এর সমান। আর আমরা একটা জিনিস দেখব যে এখানে আপাত প্রসারণ গুণাঙ্ক বা গ্যামা এ, সেই গ্যামা এটা হচ্ছে গিয়ে এর একক, ইউনিট বা একক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের একক কি, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের একক ইউনিট বা একক বলতে পারি। ঠিক একই রকম আমরা এর আগে যেটা জেনেছিলাম যে গ্যামা বা আলফা বা বিটা এর একক কি, সিজিএস তে, এসআই তে, এফপিএস তে আমরা জানতাম। সিজিএস সিস্টেমে আপাত প্রসারণ গুণাঙ্কের একক কত, গ্যামা এর একক হচ্ছে 1 বাই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই তে গ্যামা সাফিক্স এ এর একক হচ্ছে কি 1 বাই কে বা কেলভিন ইনভার্স। এফপিএস তে গ্যামা সাফিক্স এ এর একক হচ্ছে 1 বাই ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এর একক কোয়ান্টিটি বা রাশি কি হবে, the apparent expansion of liquid is a scalar quantity since it has value but direction not present। যেহেতু তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাই এটা একটা কি, স্কেলার রাশি। মানে যতগুলো প্রসারণ গুণাঙ্ক আছে সবাই স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি।
ডাইমেনশন বা মাত্রা। ডাইমেনশন বা মাত্রা কি? গ্যামা। মাত্রা কত দিক থেকে এটা কি? শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধি। 1/টেম্পারেচার বা উষ্ণতার মাত্রা কি? উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা। উষ্ণতার মাত্রা থিটা, বা এটাকে আমরা চাইলে লিখতে পারি থিটা ইনভার্স। এটা কখনো কখনো ক্যাপিটাল থিটা ইনভার্সে প্রকাশ করা হয়। ক্যাপিটাল থিটা ইনভার্স, এটা আমরা এর আগে বলেছিলাম। এটা ছাড়াও ডিপেন্ডেন্সি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? হোয়াট কাইন্ড অফ ফ্যাক্টরস গামা এ কোন কোন বিষয়ের, হুইচ কাইন্ড অফ ফ্যাক্টরস শুড বি ডিপেন্ডেন্ট, কোন কোন বিষয়ের উপর এটা নির্ভর করে? শুধুমাত্র অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, অনলি ডিপেন্ডস অন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা তরলের কিন্তু নিজস্ব বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধর্ম নয়, এটা নিজস্ব ধর্ম নয়, এটা তরলের একটা ধর্ম যেটা কখনোই তার প্রকৃত ধর্ম বলা যেতে পারে না। আমরা যখন বাকি দুটো ধর্ম নিয়ে আলোচনা করবো এবং সম্পর্ক নিয়ে আলোচনা করবো তখন আরও অনেক কিছু জানতে পারবো। তো যাই হোক, আমাদের তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের যে এক্সপ্রেশন বা ম্যাথামেটিক্যাল ফর্মেশন এবং অ্যাবাউট থিঙ্কিং অ্যাবাউট অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড এই পর্যন্তই থাকলো। আমরা আগামী লেকচার অর্থাৎ 25 নম্বর লেকচারে আমরা পরবর্তী বিষয় নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।